পার্টির সাধারণ সম্পাদক দায়িত্বে আছেন। আমাদের টকশোতে আগে আসতেন, নিয়মিত আসতেন। আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি যে উনার দলকে আপনার নিবন্ধন দেওয়া হয়নি নির্বাচন কমিশনে, এবং উনি যে প্রশ্নটা করেছেন যে গত জুলাই যে অনেকেই বলেন বিপ্লব, তথাকথিত বিপ্লব, বা অনেকেই বলেন গণঅভ্যুত্থান, তখন কোথায় ছিলেন ডক্টর ইউনূস? সেই প্রশ্নটা করেছেন, কিন্তু উনি 131 ঘন্টা যাবৎ অনশন অবস্থায় এইভাবে খেতে খেতে বলছেন। তো এটা শুধু তারেক রহমানের বক্তব্য না, এটা হচ্ছে বাংলাদেশের 75% মানুষের বক্তব্য যে ডক্টর ইউনূস আপনি কোথায় ছিলেন? এখন এসে আপনার মতো করে আপনি দেশ চালাচ্ছেন। আমরা দেখলাম আজকে আপনার একজন উপদেষ্টার নাম হচ্ছে আসিফ, তিনি আজকে একটা অনুষ্ঠান উদ্বোধন করলেন, সেই অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হলো না। সাংবাদিকরা প্রশ্ন করলো যে এত বড় একটা অনুষ্ঠান, হ্যাঁ, শরীর চর্চা বা ট্রেনিং মানে করার জন্য যে অনুষ্ঠানটা উদ্বোধন করলেন, সেই অনুষ্ঠানে আপনি কেন কেন জাতীয় সঙ্গীত হলো না? উনি কোনো উত্তর দিলেন না। এই প্রশ্নগুলা মানুষের মধ্যে আসে যে বাংলাদেশটা কি 1971-এর যে স্বাধীনতা যুদ্ধে যে আমরা সংবিধান পেয়েছিলাম, 72 সংবিধান, সেই দ্বারা যাচ্ছে, না তথাকথিত জুলাই সনদ নামে সে 71-কে ঘুরে দেওয়ার চেষ্টা করা হচ্ছে? আমি শুরুতে যাব, আজকে আমাদের অতিথি প্যানেলে আছেন, আপনারা জানেন, প্রকৌশলী জিয়া করিম, রাজনীতি বিশ্লেষক, মানবাধিকার সংগঠক। আমাদের সাথে আছেন সাবেক ছাত্রনেতা মোহাম্মদ গোলাম সরোয়ার পলাশ, রাজনীতি বিশ্লেষক, এবং যিনি নিয়মিতই লেখালেখি করেন, কথা বলেন, ডাক্তার মোহাম্মদ গোলাম সরোয়ার পলাশ। পলাশ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। পলাশ ভাই, আমরা জুলাই সনদ নিয়ে যে বিষয়গুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে, এবং বাংলাদেশের যে বর্তমান যে অবস্থায়, আপনি কি মনে করেন জুলাই সনদ, গণভোট বা আগামী নির্বাচনের আগে এগুলো বাস্তবায়ন করা সম্ভব? কি বলবেন? অনেক ধন্যবাদ রূপক। আপনি আমাকে শুনতে পাচ্ছেন তো? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। ওকে, গ্রেট। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি জিয়া করিম ভাই আপনাকে আমার সহ আলোচক হিসেবে আমাদের এখানে হাজির থাকার জন্য। প্রথমত হচ্ছে যে 15 মাস হয়ে গেছে, তাই না? 15 মাস বা 14 মাস, 15 মাস, এরকম একটা রাফলি একটা টাইম। এর মধ্যে দিয়ে কয়েকটা বিষয় খুবই পরিষ্কার। ধরেন, লেটস টেক দিস ওয়ে, আমার পজিশন থেকে যদি আমি বলি যে আমি আওয়ামী লীগ রাজনীতির সমালোচনা করি, সব সময় করেছি, গত 14-15 বছর ধরে করেছি। শেখ হাসিনা যে ক্রমশ ফ্যাসিবাদী হয়ে উঠছেন সেই সমস্ত বিষয় আমি আলাপ করেছি। কিন্তু একটা বিষয় হচ্ছে যে 5ই আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশের মানুষ যাদেরকে ক্ষমতায়িত করেছে, এখন এই বিষয়ে সম্ভবত কারো কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের মানুষ জেনে হোক, বুঝে হোক, না বুঝে হোক, যাদেরকে ক্ষমতায়িত করেছে তারা হচ্ছে চরম দক্ষিণপন্থী, এমনকি আরো উগ্র ফ্যাসিবাদী একটা শক্তি। ঠিক আছে? এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে এই ফ্যাসিবাদী শক্তির পেছনে প্রধান নেতৃত্বের জায়গাটাতে ছিল জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির, যেটা আমরা ধরেন আমাদের বয়স, আমরা তো একটা সার্টেন বয়স পার করে আসছি, আমাদের বয়সে সবাই আমরা জানি যে জামাত ইসলামী কি শক্তি, জামাত ইসলামী ক্ষমতার কাছাকাছি গেলে কি হয়ে উঠতে পারে, কি ধরনের মনস্টার হয়ে উঠতে পারে, দানব হয়ে উঠতে পারে, সেটা আমরা জানি। সুতরাং আপনি যেটা বলছেন যে এই যে ভদ্রলোক জনাব আসিফ, ওনার যে অনুষ্ঠানটিতে জাতীয় সঙ্গীত করা হয়নি, হ্যাঁ, জাতীয় সঙ্গীতের কোনো অংশ ছিল না, আমি আসলে এটাতে খুব বেশি বিস্মিত নই। কারণ আমি খুবই স্পষ্টতই এখন মনে করি যে 5ই আগস্টের এই কথিত অভ্যুত্থান বা বিপ্লবের মধ্য দিয়ে যেটা আমরা পেয়েছি তার দুইটা আউটকাম আছে। একটা হচ্ছে শেখ হাসিনার বিদায়। আমরা যারা শেখ হাসিনার ক্রিটিক, আমরা যারা শেখ হাসিনাকে সমালোচনা করেছি বহু বছর ধরে, তাদের জন্য হয়তো এটা এক ধরনের স্বস্তি দিয়েছিল যে শেখ হাসিনা বিদায় নিয়েছেন। কিন্তু এটাও সত্যি সাইমালটেনিয়াসলি যে শেখ হাসিনার বিদায়ের মধ্য দিয়ে বাংলাদেশে চরম উগ্র ডানপন্থী, ইসলামী উগ্র ডানপন্থী শক্তির একটা উত্থান ঘটেছে এবং ক্ষমতায়ন ঘটেছে। তারই প্রমাণ হচ্ছে এই যে আমাদের বাংলাদেশী এবং বাঙালি জাতির যা কিছু অর্জন, তার সমস্ত কিছুকে বিসর্জন দেয়া, জাতীয় সঙ্গীতকে বিসর্জন দেয়া, মুক্তিযুদ্ধের ঐতিহ্যকে বিসর্জন দেয়া, মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিসর্জন দেয়া এবং সমস্ত কিছু। এবং আমি কয়েকদিন আগে দেখলাম যে ইসলামী ছাত্র শিবিরের নেতা
ভদ্রলোকের নাম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিস্টার সাদিক, উনি বলছেন যে বাংলাদেশে এখন মুক্তিযুদ্ধ টুদ্ধ নিয়ে আর আলাপ আলোচনা চলবে না, হ্যাঁ, এখন আমাদের ইয়েটা চলবে আমাদের মতো করে আর কি। সো বাংলাদেশ এই অবস্থাটাই এখন, এটা হচ্ছে আমাদের রিয়েলিটি। এখন এখানে আমরা প্রশ্ন তুলতে পারি যে এটাই কি আমাদের ভবিষ্যৎ রিয়েলিটি হবে, নাকি এটা বাংলাদেশের যারা বিপরীত চিন্তা করেন বা বিকল্প চিন্তা করেন তারা এর বিরুদ্ধে দাঁড়াবেন। আমি ব্যক্তিগতভাবে আশা করি যে আমার মনে হয় ইট ইজ এনাফ এটা বোঝার জন্য যে বাংলাদেশে একটা চরম দক্ষিণ পন্থার উদ্ভব ঘটেছে এবং বাংলাদেশে যারা ন্যূনতম প্রগতিশীল চিন্তার মানুষ, ন্যূনতম কল্যাণবাদী মানুষ, ন্যূনতম বামপন্থী মানুষ, তাদের প্রত্যেকের এখন এক হওয়ার একটা সময় আসছে এই শক্তির বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। ঠিক আছে? সো সেইটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। জাস্ট একটা অ্যানেকডোট আপনার সাথে শেয়ার করি। আপনি বলছেন যে কি যেন ঘি খাওয়ার বিষয়টা, আঙ্গুল বাঁকা করে ঘি খেতে হবে ইত্যাদি ইত্যাদি। ইন্টারেস্টিং হচ্ছে যে আমি জানি না সভ্য মানুষেরা এখনো আঙ্গুল দিয়ে ঘি খান কিনা। আমি খাই না। ঠিক আছে? আমি জানি না আপনারা দুজন আঙ্গুল দিয়ে ঘি খান কিনা। হ্যাঁ, না আপনার পলাশ ভাই, উনি ঘি তুলতে হলে আঙ্গুল বাঁকা করতে হয়। না কিন্তু আমার ইয়েটা হচ্ছে যে আঙ্গুল বাঁকা করার চাইতেও আরো সহজ পথ আছে। আমরা ঘি খাইতে হলে আমরা চামচ দিয়ে ঘি খাই আর কি, মানে যে ঘিয়ের পাত্র। আমি কিন্তু ঘি নিয়মিত ব্যবহার করি, ঠিক আছে? না, এটা হচ্ছে এটা কথার কথা। বাংলাদেশে মানে এটা হুমকি দিতে হলে নরমালি এই ভাষায় হুমকি দেওয়া হয়। এক্স্যাক্টলি সেই জায়গাটায় আমি কথা বলতে চাচ্ছি যে আপনি আজকে সভ্য দুনিয়া থেকে আপনি সবকিছু হুমকি ধমকি দিয়া করবেন, নাকি আপনি আসলে আরো সভ্য পথ আছে। আপনার সভ্য পথ হচ্ছে ডায়ালগ, সভ্য পথ হচ্ছে আলাপ আলোচনা করা, সভ্য পথ হচ্ছে আপনার বিপরীত মতের মানুষগুলোকে এক জায়গায় নিয়ে আসা। ঠিক আছে? সো জামাতের এই নায়েবে আমির যে হুমকিটা দিচ্ছেন, এটা হচ্ছে ওনাদের পদ্ধতি। হ্যাঁ, যে অসভ্য পদ্ধতি, যেটা যে অগণতান্ত্রিক পদ্ধতি, অসভ্য পদ্ধতি, যেটা যে আমি আপনারে দেখে নেবো, আমি এই করব, সেই করব, অমুক করব। সো সেই জায়গায় আমি যেটা বলি যে ভাই, সভ্য পথে ঘি খাওয়ার রাস্তা আছে। সেটা হচ্ছে ডায়ালগ করা, আলাপ করা, কথা বলা, সবাইকে ডাকা। ঠিক আছে? সো এই জায়গাগুলোর দিক থেকে ইয়ে করলে আমি যেটা মনে করি যে আমাদের ইউনূস সরকার আমাদেরকে আরো ভয়ঙ্কর অসভ্যতার দিকে ঠেলে দিয়েছেন গত 15 মাসের দিকে। হ্যাঁ, সো আমি আমি আসলে একমাত্র পথ দেখি যে প্রগতিশীল গণতান্ত্রিক মানুষের আরেকটা পলাশ নতুন ভাই, আমরা সরকার। আপনার কাছ থেকে এখনো পথের দিকে আসছি না, কি পথে আমরা উদ্ধার হতে পারি সে বিষয়ে আসতেছি না। তার আগে একটু জুলাই সনদ নিয়ে একটু বলেন। এই যে তথাকথিত জুলাই সনদ, হ্যাঁ, এই বিষয়ে আপনি কিভাবে দেখছেন? আর এটা অনেকেই বলছেন ব্রিটিশরা যখন ভারতবর্ষ চলে আসে তখন তারা যে ডিভাইডিং রুল করে আসছিল যে হিন্দু মুসলিম, হ্যাঁ, একই কাজটা কি আপনার এই তথাকথিত জাতীয় ঐক্যমত্যের কমিশনের ভাইস চেয়ার বা কমিশন কি এটা করে গেল যে ডিভাইড করে দাও বিএনপি এবং জামাতকে, এবং ওরা কামড়ামড়ি করুক, আমাদের ডক্টর ইউনূস আগামী 5 বছর ক্ষমতায় থাকুক, না হলে অন্যরা দেশ চালাক? কি বলবেন এই বিষয়ে? জুলাই সনদ নিয়ে আমার কিছু খুব সুনির্দিষ্ট মতামত আছে রূপক। ধরেন ডিভাইড অ্যান্ড রুল এই বিষয়টাকে আমি পরে আসি। আমি মনে করি জুলাই সনদ একটা আপাদমস্তক প্রতারণা। ইটস আ চিটিং উইথ দ্য নেশন। ঠিক আছে? এটা হচ্ছে, এবং আমি ধরেন আপনার হয়তো এই 45 মিনিট বা 1 ঘন্টার মিটিং এ এটা ব্যাখ্যা করা সম্ভব না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি জুলাই সনদ হচ্ছে একটা প্রতারণা। এখন কেন আমি বলি, আপনাকে 2-3টা পয়েন্ট বলি। হ্যাঁ, অফকোর্স তারপরে আপনি জিয়া করিম ভাইয়ের কাছে যাবেন। জুলাই সনদকে বলা হচ্ছে জাতীয় ঐক্যমত্য, তাই না? জাতীয় ঐক্যমত্য কমিশন জুলাই সনদকে ইয়ে করেছে, ভেরিফাই করেছে, তাই তো? আসলে জাতীয় ঐক্যমত্য কাকে বলে? একটা জাতির ঐক্যমত্য, মনে করেন আইডিয়ালি যখন 100 ভাগ মানুষ কোন একটা বিষয়ে ঐক্যমত পোষণ করে। আচ্ছা ধরেন 100 ভাগ মানুষ না করলো, 75 ভাগ মানুষ করলো। আচ্ছা ধরেন 75 ভাগ মানুষ না করলো, 60 ভাগ মানুষ করলো, রাইট? যদি 30 ভাগ মানুষ একটা বিষয়ে ঐক্যমত পোষণ করে, সেটা কি আপনি জাতীয় ঐক্যমত্য বলতে পারেন কিনা? এটা হচ্ছে প্রশ্ন।
এবং আলী রিয়াজ সাহেব নিশ্চয়ই জানেন, মানে ওনার কাণ্ডজ্ঞানের প্রতি আমার অশ্রদ্ধা নাই, হ্যাঁ, উনি নিশ্চয়ই জানেন যে 30% মানুষের ঐক্যমত্য আসলে জাতীয় ঐক্যমত্য না। তাহলে প্রথম প্রশ্নটা হচ্ছে ওনারা যেটাকে জাতীয় ঐক্যমত্য বলছেন সেটা আসলে বাস্তবত জাতীয় ঐক্যমত্য না। লাউড অ্যান্ড ক্লিয়ার, দ্যাটস পয়েন্ট 1। পয়েন্ট 2 হচ্ছে, রূপক আপনি জানেন এবং আমার আই এম শিওর জিয়া ভাই আপনিও জানেন যে এই কথিত এই ইন্টারিম সরকার এরা এসে কি করেছিল, যে এরা অনেকগুলো কমিশন করলো, তাই না? স্বাস্থ্য কমিশন করলো, পুলিশ রিফর্মেশন কমিশন করলো, অ্যাডমিনিস্ট্রেশন রিফর্মেশন কমিশন করলো, মজুরি রিফর্মেশন কমিশন করলো। যদিও শিক্ষা বিষয়ে তারা কোনো কমিশন করে নাই, খুবই ইন্টারেস্টিংলি। সো যাই হোক, তাদের অনেকগুলো কমিশন তারা করেছিল, সম্ভবত 6টা বা কয়টা কমিশন করেছিল। আচ্ছা বলেন তো যে কয়টা কমিশনের রিপোর্ট এই জাতীয় এই জুলাই সনদে অন্তর্ভুক্ত হয়েছে? none other than only one, সংবিধান সংস্কার কমিশন। সংবিধান সংস্কার কমিশনের সমস্ত বিষয় জুলাই সনদে 84টা ধারা আছে, তাই না? 84টা ধারা এবং তাদের কিছু উপধারা আছে ইত্যাদি ইত্যাদি। প্রতিটি ধারা হচ্ছে পাওয়ার, ক্ষমতা, ক্ষমতা কিভাবে বিন্যস্ত হবে, ক্ষমতা কিভাবে ডিস্ট্রিবিউটেড হবে, ক্ষমতা কিভাবে ভাগাভাগি হবে, তার সমস্ত। এখানে নারী বিষয়ে কোনো প্রসঙ্গ নাই, আছে 2-4বার নারী প্রসঙ্গ আছে। স্বাস্থ্য বিষয়ে কোনো প্রসঙ্গ নাই, শিক্ষা বিষয়ে কোনো প্রসঙ্গ নাই, মজুরি বিষয়ে কোনো প্রসঙ্গ নাই, নিরাপত্তা বিষয়ে কোনো প্রসঙ্গ, নাথিং এলস, শুধুমাত্র পাওয়ার 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 অ্যান্ড পাওয়ার। সো আমি সেই জন্য বলি যে জুলাই সনদ হচ্ছে বেসিক্যালি আমাদের বাংলাদেশের পাওয়ার হাংরি মানুষদের, মনে করেন শেখ হাসিনার অপোজিটে যে বিশাল একটা পাওয়ার হাংরি জেনারেশন গড়ে উঠেছিল, সেই পাওয়ার হাংরি জেনারেশনের একটা আকাঙ্ক্ষার দলিল হচ্ছে জুলাই সনদ, যে আমরা পাওয়ার পেতে চাই। কিভাবে পেতে চাই? এইভাবে পেতে চাই, XYZ। ঠিক আছে? সো আমার কাছে, ধরেন একজন বামপন্থী রাজনীতি সমর্থক মানুষের কাছে পাওয়ার হাংরিনেসের কোনো ভ্যালু নাই। আমার কাছে ভ্যালু হচ্ছে, ভাই আমাদের দেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, রিক্সা চালক। পলাশ ভাই, আপনারা বামপন্থীরা এই যারা পাওয়ার হাংরি বলতেছেন তাদের কিন্তু বিভিন্ন সহযোগিতা করে আসছেন, সহযোগিতা করে, যেটা আপনারা ইরানে করেছিলেন, ইরানের বিপ্লবের সময় একই অবস্থা বাংলাদেশে করেছেন। এখন আপনারা কি বামপন্থীরা কি আসলে বুঝতে পারছে তারা ভুল করেছে? এক কথায় উত্তর দিন। ওকে ফাইন। প্রথমত হচ্ছে যে ইরানের বিপ্লবে বামপন্থীরা পাওয়ার হাঙ্গারকে সাপোর্ট করে নাই। ইরানের বিপ্লবে বামপন্থীরা সমর্থন করেছে যে একটা রাজতান্ত্রিক শাসন ব্যবস্থাকে উৎখাত করে একটা গণতান্ত্রিক এবং সেখানে তারা প্রতারিত হয়েছেন ফর শিওর। শুধু ইরানে না রূপক, আপনি যদি মুসলিম প্রধান রাষ্ট্রের ইতিহাস দেখেন, মিশরে প্রগতিশীলরা প্রতারিত হয়েছে, মধ্যপ্রাচ্যে প্রগতিশীলরা প্রতারিত হয়েছে, এমনকি প্যালেস্টাইনেও প্রগতিশীলরা প্রতারিত হয়েছে। এরকম হয়েছে, হ্যাঁ, ইরানেও হয়েছে, বাংলাদেশেও হয়েছে। আমি সেই জায়গাটায় সেটা একটা ডিফারেন্ট আলোচনা। আমি যেটা বলতে চাচ্ছি যে জুলাই সনদ হচ্ছে একটা অ্যাবসলিউটলি একটা পাওয়ার হাঙ্গার এক্সপেকটেশন থেকে ড্রাফটেড একটা সনদ, হ্যাঁ, মানে ক্ষমতার ক্রেভ থেকে, ক্ষুধা থেকে ড্রাফটেড একটা সনদ। এই জায়গাটা আপনি যদি আমাকে ব্যাখ্যা করতে পারেন, আমি 3 ঘন্টা ব্যাখ্যা করতে পারবো, প্রতিটা ধারা ধরে ধরে ব্যাখ্যা করতে পারবো। সো আমি লং স্টোরি শর্ট, আমি আপনাকে সংক্ষেপে বলি। আজকে আমি দেখলাম যে আমাদের নারী অধিকার সংস্কার কমিশনের যিনি চেয়ার ছিলেন, আমাদের খুব প্রিয় নারীবাদী অ্যাক্টিভিস্ট, তিনি বলছেন যে আমি জুলাই সনদের পক্ষে না। তাহলে আপনি জুলাই সনদের পক্ষে না, তাহলে আপনি কেন ইউনূস সরকারের সাথে এভাবে গেলেন? কারণ উনি গেছেন একটা সৎ ইন্টেনশন নিয়ে, অনেকেই গেছেন একটা সৎ ইন্টেনশন নিয়ে। সো জুলাই সনদ হচ্ছে নাথিং বাট এলস জাস্ট a document of a document created by some power hungry people, nothing else. কিছু ক্ষমতা ক্ষুধার্ত মানুষের একটা দলিল হচ্ছে জুলাই সনদ। এবং আপনি দেখেন যে এই জুলাই সনদের পক্ষে সম্ভবত 70-75% বাংলাদেশি সাইন করবে না। আপনি যদি সত্যিকার অর্থে অনেস্টলি চেক করতে থাকেন, 70-75% মানুষ এই জুলাই সনদের পক্ষে সাইন করবে না। অফকোর্স সরকার, আপনি জানেন, রাষ্ট্র যেভাবে প্রপাগান্ডা করে, এখানে ওখানে প্রচার করে, এই করে সেই করে, সেই সব দিক থেকে তারা হয়তো এটাকে সাইন করে বের করে নিয়ে আসবেন। কিন্তু আমার ব্যক্তিগত অবজারভেশন বলে
জুলাই সনদ হচ্ছে আর কিছুই নয়, কিছু পাওয়ার হাংরি মানুষের একটা দলিল। জি, ধন্যবাদ পলাশ ভাই। আবার আসবো আপনার কাছে। আমি যাবো, আমাদের সাথে আছেন প্রকৌশলী জিয়া করিম। জিয়া ভাই, আসলে আপনি শুনলেন ডক্টর পলাশ যেভাবে বললেন। আপনার কাছে একটা প্রশ্ন, আজকে যে আমরা টাইটেল দিই ডক্টর ইউনূসের নীরবতা পালানোর ইঙ্গিত। ডক্টর ইউনূস কিন্তু আপনার গত কিছু কথা বলছেন না, এবং আমরা যেভাবে দেখছি আওয়ামী লীগ রাজপথে নামছে, আওয়ামী লীগ যে সংগঠিত হচ্ছে, অনেকেই বলছেন আগামী 13 তারিখে ঢাকা শহরে 10 লক্ষ মানুষের সমাবেশ হতে পারে, এবং সেই সমাবেশে থেকেই আপনার ডক্টর ইউনূসের পতনের ডাক আসতে পারে। এবং ডিসেম্বর মাস হচ্ছে বিজয়ের মাস। আওয়ামী লীগের যতগুলো বড় বড় বিজয় এসেছে ডিসেম্বর মাস এসেছে, ডিসেম্বর মাস ডক্টর ইউনূসের পতন হতে পারে। কি বলবেন এই বিষয়ে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি মন দিয়ে শুনছিলাম পলাশ ভাইয়ের কথা। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে গত 5ই আগস্ট যেটা ঘটেছে, আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই। আমি বঙ্গবন্ধুর দালাল, আমি ৭১-এর দালাল, আমি শেখ হাসিনার দালাল। এই জিনিসটা ক্লিয়ার করে আমি লাউড অ্যান্ড ক্লিয়ার ভাবে বলতে চাই। কারণ বাংলাদেশের একমাত্র দল যদি কেউ মুক্তিযুদ্ধের কথা বলতে পারে, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত করে রাখতে পারে, সেইটা বাংলাদেশ আওয়ামী লীগ, অন্য কেউ পারবে না, পারেনি। কারণগুলি আমি বলি। কারণগুলি হচ্ছে, আপনি যদি দেখেন এই ইউনূসের সঙ্গে কারা আছে, ফরহাদ মাজহার বাম রাজনীতিবিদ, আলী রিয়াজ যার কথা বলছিলেন বাম রাজনীতিবিদ, আছে মতিউর রহমান বাম রাজনীতিবিদ, অন্য নারী নেতৃবৃন্দ যারা আছেন সবাই বাম রাজনীতি করে এসছেন। পলাশ ভাই দ্বিমত পোষণ করতে পারেন, স্বাভাবিক। আমি আলোচনার খাতিরে বলছি যে এনারা সবই বাম রাজনীতিবিদ করে আসে। একসময় ওনাদের যে পত্রিকাটি ছিল সেইটার সম্পাদনা করছেন মতিউর রহমান। মতিউর রহমানের রিসেন্টলি স্টেটমেন্টগুলি দেখেন, যেখানে উনি ব্যঙ্গ করে বলেছেন বঙ্গবন্ধু কন্যাকে। এখন আমি যদি আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আসে, ফার্স্ট থিং আই উইল আস্ক দেম টু ইমপ্লিমেন্ট 72 সংবিধান। আমি যেটার প্রতি বিশ্বাসী, আমি 72-এর সংবিধানে ফিরে যেতে চাই। 72-এর সংবিধান যেটা আমাদের একমাত্র বাংলাদেশ এবং আমেরিকা, ইউনাইটেড স্টেটস, যাদের ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স আছে, যারা কেন যুদ্ধে যাচ্ছি, কি কারণে যুদ্ধে যাচ্ছি, সেটা বলে কয়ে সবকিছু করে তারা যুদ্ধে গেছেন। এইমাত্র আরেকটা হচ্ছে 72-এর সংবিধান, যেখানে যুক্ত আছে যে পাকিস্তান যখন সারেন্ডার করে তখন তার সহযোগী সংগঠন হিসেবে জামাত নিজাম ইসলামী পার্টি সবার না খত দেওয়া যে তারা দেশের বিরোধিতা করেছে এবং তাদের রাজনীতি নিষিদ্ধ থাকবে। আসেন এইবার আপনার কথা। ইউনূস সাহেব ক্ষমতায় এসছেন। ইউনূস সাহেব ক্ষমতা লিপ্সু মানুষ। উনি একবার 111 যেটা বাংলাদেশে বলা হয় যে মানে যেখানে 2 নেত্রীকে -2 ফর্মুলার উনি জনক ছিলেন। তারপরে উনি রাজনৈতিক দল ঘোষণা করার কথা বলেছেন এবং রাজনৈতিক দল ঘোষণা করার নামও দিয়েছিলেন। তারপরে দেখলেন জনগণের কোনো সমর্থন নেই, তারপরে উনি সেখান থেকে পালিয়ে গেলেন। তারপরে দেখেন যে এদের সঙ্গে ওনার সঙ্গে যারা যুক্ত আছে তাদের জনসমর্থন নেই। কিন্তু আপনি আদিলুর রহমান 91 সালে ইলেকশন, উনিও আরেক বাম রাজনীতিবিদ, 91 সালে যখন ইলেকশন করেন ওনার ভোট সংখ্যা ছিল বদরুদ্দোজা চৌধুরীর এগেনস্টে 249 ভোট। তখন এরা দেখলেন যে এদের একটাই উপায়, কিভাবে ক্ষমতায় যেতে গেলে এদের দক্ষিণপন্থী বা মৌলবাদের সঙ্গে এদের যোগ সূত্র হতে হবে। যে জন্য আমি একটা কথা সবসময় বলি যে অতি বাম আর অতি ডান একই পয়সার এপিট আর ওপিট, তাদের ভিতরে কোনো শ্রেণী চরিত্রের পার্থক্য নেই। বাংলাদেশের মানুষ না ডানপন্থী না বামপন্থী, তারা মধ্যপন্থী অবস্থায়, এটা বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন। যার জন্য বাংলাদেশের সংবিধানে পুরোপুরি সমাজতন্ত্র না, গণতন্ত্র এবং সমস্ত একটা মিশ্রণের সমন্বয় করেছিলেন, যেটা মনি সিংহ বুঝতে পেরেছিলেন, মহাকমরেড ফরহাদও বুঝতে পেরেছিলেন। ওনারা যার জন্য হয়ে বাংলাদেশে একসময় আওয়ামী লীগ, ন্যাপ, কমিউনিস্ট পার্টি, জাতীয় লীগ যে আতাউর রহমান, এনারা একসঙ্গে তখন বাকশাল গঠন করেন। কেন করেন সেটার পেছনে আর আমি ওইদিকে যাব না এখন। তো এইগুলি ছিল মূলত কারণ। এখন ইউনূস সাহেব আসলেন ক্ষমতায়, উনি এসেই প্রথমে কাদের সঙ্গে মিটিং করলেন? উনি প্রথমে বেছে নিলেন, প্রথম দিকে বামদের সঙ্গে করেছেন, তারপরে আর বাম রাজনীতিবিদদের কাউকে উনি ডাকেন না। উনি বিপদে পড়লে ওনার যে জঙ্গি সংগঠন এনসিপি আছে, ওনার রাজনৈতিক দল যেটা, সেইটা, আর ডাকেন জামাত ইসলামী, আবার ডাকেন কখনো কখনো বিএনপিকে, এর বাইরে কাউকে ডাকেন না।
ওনার কাজ স্বার্থ সিদ্ধি হয়ে গেছে, যেটা পলাশ ভাইও বলছিলেন, আমি এর আগে অনেকবার বলেছি। ইরানিয়ান রেভলিউশন একইভাবে একই আদলে তারা চেষ্টা করছেন যে জামাত ইসলাম কিভাবে ক্ষমতায় যাওয়া যায়, যার জন্য আপনার জামাতের নায়েবে আমিরে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, পলাশ ভাইদের দেখার কথা না, উনি এটা 80-র দশকে শিবিরের সভাপতি ছিল আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, যিনি রক কাটার জনক, হাত কাটার জনক। আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা থেকে শুরু করে এমন জায়গা নেই রংপুরে এই করে নেই তা না। উনি একটা বক্তব্য 2 দিন আগে দিয়েছেন, সেটা বলেছেন 1971 সালে বাংলাদেশে কেউ মারা যায়নি, বরং পাকিস্তানের অনেকে মারা গেছে। তাহলে আমার প্রশ্ন থেকে যাবে, এই প্রশ্নটা পলাশ ভাইয়ের কাছে, আপনি এইগুলো জেনে শুনেও, যেখানে মুজাহিদুল ইসলাম সেলিমও কিছুদিন আগে বলেছেন যে স্বাধীনতা বিরোধী কারা, স্পষ্ট করে বলেছেন, উনি তাহলে উনি কেন এই ঐক্যমত কমিশন মিটিংয়ে গেলেন, যেখানে জামাত প্রতিনিধিত্ব করে, জামাতের কথা শুনে, সেখানে কেন কমিউনিস্ট পার্টি যাবে? কমিউনিস্ট পার্টি বা বাম রাজনীতিবিদরা কেন ওখানে গেলেন, বা কেন, ওনাদের কি কারণ ছিল? এখন ইউনূস সাহেব দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি ভিসি, তাকে নতুন বোধহয় একটা দায়িত্ব দিচ্ছেন যে কোনো দেশের রাষ্ট্রদূত, লামিয়া রহমানকেও বিভিন্ন অন্য জায়গায় রাষ্ট্রদূত করার চেষ্টা করছেন, এবং ওনারা একটা সেফ এক্সিট খুঁজছেন। এর ভেতরে মাঝে কিছুদিন আগে খলিলুর রহমান, যিনি ওনার সামরিক উপদেষ্টা, ওনাকে পাঠিয়েছিলেন কলকাতাতে আওয়ামী লীগ নেতাদের কনভিন্স করার জন্য বিকল্প আওয়ামী লীগ। কিন্তু একটা জিনিস আমি পরিষ্কার এভাবে বলে দিতে চাই, যে যদি কোনো আওয়ামী লীগ নেতৃবৃন্দ এই স্বপ্ন দেখেন, তার পরিণাম এই আপনার খন্দকার মুস্তাকের মতো হবে। বঙ্গবন্ধু কন্যাকে বাদ দিয়ে আওয়ামী লীগ হবে না, এটা বলে দিচ্ছি। আমরা বঙ্গবন্ধুর কন্যার বিকল্প কোনো কেউ এসে দাঁড়াবে আর তাকে মেনে নিব না, এটা মেনে নিব না। আমরা বলেছি বারবার যে জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড হয়েছে, বঙ্গবন্ধু কন্যাও বারবার বলেছে, সেই হত্যাকাণ্ডের, প্রতিটা হত্যাকাণ্ডের আমরা বিচার চাই। কথা সূত্রে একটা প্রশ্ন, আইবি রহমানে আজকে জামিন হয়েছে, অনেকেই বলছেন যে আইবি রহমানের জামিনের পিছনে এই যে আওয়ামী লীগের একটা নির্বাচন নিয়ে আসা একটা কৌশল, বা আওয়ামী লীগের একটা অংশকে ডিভাইড করা একটা কৌশল, এই বিষয়ে কি বলবেন? না, আইবি রহমান ওই রকম নেত্রী না যিনি বঙ্গবন্ধুর সঙ্গে, বঙ্গবন্ধু রক্তের সঙ্গে বেইমানি করবেন না, আমার মনে হয় না, অনেক পরীক্ষিত। সুতরাং আমার মনে হয় না ওইটা অনেকে অন্যরা করতে পারে, আমার মনে হয় না আইবি রহমান। কিন্তু এই ব্যাপারে ইউনূস সাহেব নীরব, কারণ উনি ভীত সন্ত্রস্ত। উনি চেষ্টা করেছিলেন, পারেননি, বিফল। উনি সেফ এক্সিট খুঁজছেন, যার জন্য বিভিন্ন জায়গায় আমি যে তথ্যগুলি দেখলাম, তাতে উনি বিভিন্ন জায়গায় ওনার যারা আস্থাভাজন তাদেরকে রাষ্ট্রদূত করছেন, যাতে সেখানে উনি সেফ এক্সিট পেতে পারেন। যেটা শোনা গেছে যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স, এই 3টা দেশ তাকে না করে দিছে, যে তারা তাকে স্থান দিবে না, যার জন্য সবাই মনে করছেন যে ইদার নেদারল্যান্ড এই সাইডে কোথাও, অথবা ডেনমার্কে উনি ওনার সেফ এক্সিট খুঁজছেন। স্পেন হচ্ছে উনার সাথে স্পেনের রাজা বা রানী একটা ভালো সম্পর্ক থাকতে পারে, কিন্তু বর্তমান যে অবস্থা চলছে, আপনি যদি দেখেন, যে আমি কথাটা এর আগে কয়েকদিন বার বলেছিলাম বোধহয়, যে পৃথিবীতে এই শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার অনেকগুলি কারণ থাকে, এদের দিয়ে যে কোনো কাজ করানো যায়। আপনি যে আহমেদ আবেকে দিয়ে সুদানে যে কাজগুলি করানো হয়েছে, আবার এই অং সান সুকি দিয়ে, এবং এই যে এদের পুরস্কার দেওয়া হয়, শান্তিতে নোবেল পুরস্কার দেয় 5 জন নরওয়েজিয়ান পলিটিশিয়ান ডিসাইড করে, এইটা কিন্তু নোবেল কমিটি ডিসাইড করে না। আপনি যদি দেখেন যে ওবামাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হলো, ওবামা শান্তির কি করলো? উনি তো আরব স্প্রিং এ পুরো আরব বিশ্বকে ধ্বংস করে দিল। তো এই যে জিনিসগুলা করেছে, সেইটার ধারাবাহিকতায় এইগুলো করানো হয়, কারণ ওনাকে অনেক দিন থেকে ফার্মে ট্রেনিং দিয়ে এইভাবে করা হয়েছে, যাতে ওনাকে দিয়ে যেগুলো অন্য কোনো রাজনীতিবিদদের দিয়ে করানো সম্ভব না, ইউনূস সাহেবকে দিয়ে করানো সম্ভব, যার জন্য ওনাকে এই কাজে বসানো হয়েছে। এবং বাংলাদেশকে একটা সুন্দর
যেটা এগিয়ে যাচ্ছিল সেটাকে পিছিয়ে দেওয়ার জন্য। এখন বাংলাদেশ 50 বছরের উপরে পিছিয়ে গেছে। পলাশ ভাই যেটা বললাম, আমি এর আগে অনেকবার বলেছি যে কোথাও দেখেছেন যে একজন শ্রমিকের মজুরি কত হবে, একজন ঠেলাগাড়ি, রিক্সাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা তারা স্বাস্থ্যসেবা পাবে কিনা, তাদের বাসস্থান পাবে কিনা? বঙ্গবন্ধু কন্যা তো যারা ভূমিহীন ছিল তাদের বাসস্থানের ব্যবস্থা করেছেন, যারা প্রতিবন্ধী তাদের ভাতা দিতেন, যারা বৃদ্ধ তাদের ভাতা দিতেন, যারা বয়স মানে যারা মানে মাতৃকালীন ভাতা ছিল, এইগুলি তো আপনি বাদ দিতে পারেন না। এগুলি তো আপনি বলতে পারেন না, ওনার সমালোচনা করতে পারেন, খারাপ যদি করে থাকে সেটা করেন সমালোচনা, আমার কোনো আপত্তি নেই, কিন্তু যে ভালো কাজ সেটার একটা কিন্তু আমি কখনো দেখি না যে কেউ বলে যে উনি এই কাজটা ভালো করে। অথবা বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য যত কাজ যেটা সেটা দরকার ছিল পাওয়ার সেক্টরকে, উনি পাওয়ার সেক্টরকে হিউজ ইমপ্রুভমেন্ট করেছেন। কেমন? বাংলাদেশে উনি যখন ক্ষমতা নেন তখন 3200 মেগাওয়াট গ্রিডে ছিল, মাত্র 3200 মেগাওয়াট। আপনি পিডিবির আনেন, আমি দেখাই দিচ্ছি। বর্তমান উনি যখন ক্ষমতা ছাড়েন তখন বাংলাদেশের গ্রিডে পাওয়ার ছিল 28,000 মেগাওয়াট। তাহলে আপনি যদি পাওয়ার না থাকতো তাহলে কোনো ইন্ডাস্ট্রি হতো না। তাই ইন্ডাস্ট্রি হওয়ার জন্য যেটা করেছে সেটা উনি করেছেন। ইন্ডাস্ট্রি বাংলাদেশে অনেক সেক্টরে সফল হয়েছে, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা বাংলাদেশে হয়েছে। ঢাকা শহরে যে যোগাযোগ ব্যবস্থাগুলি, আজকে যদি মেট্রো রেল না থাকতো, মেট্রো রেলের প্রজেক্টটা না হতো, তাহলে ঢাকা শহরে আরো যানজট বেশি হতো। আমরা যারা ছোটবেলা ঢাকায় বড় হয়েছি, এত ঢাকা শহরে 80-র দশকে ঢাকা শহরে যানজট ছিল না, ইভেন 90-এর দশকে। আস্তে আস্তে মানুষের পপুলেশন যখন বাড়লো ঢাকা শহরে যেখানে ধানমন্ডিতে দোতলা বা তিনতলা একটা বাড়ি ছিল, বেশি হলে তিনতলা, সেখানে একটা পরিবার বাস করতো বা দুইটা পরিবার, সেখানে এখন যেখানে একটা পরিবার ছিল সেখানে এখন 100টা পরিবারের মতো বাস করে। সুতরাং মানুষের সংখ্যা বেড়েছে, তাদেরকে এই যে কাজগুলি করেছেন, যুগান্তকারী কাজগুলি, আমাদের বাড়ি যেতে 24 ঘন্টা সময় লাগতো, সেখানে আমি এখন 3.5 ঘন্টা আমার উঠানে পৌঁছাতে পারি। তাহলে এই কাজগুলির কেন প্রশংসা করবেন না? কিন্তু ওনার যদি অন্য কোনো ইয়া থাকে সেটা বলতে পারেন, হ্যাঁ নির্বাচনের ব্যাপার নিয়ে কথা বলতে পারেন, অবশ্যই কথা বলতে পারেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু যারা এখন ক্ষমতায় আছে, ইউনূস সাহেব তো উনি উড়ে এসে জুড়ে বসেছেন। ওনার কি আছে যে কোন সাংবিধানিক কোনোভাবে উনি কি সংবিধান সংস্কার করতে পারেন? উনি যে কমিটিটা করেছিলেন, যে সংবিধান সংস্কার কমিটি, উনি সংবিধান কমিটির এখতিয়ার কে দিল ওনাকে? ওনার কোনো নির্বাচনী ম্যান্ডেট আছে জনগণের? বা এইটাকে যদি রাজনৈতিকভাবে বা সংবিধানের অংশ করতে যায় তাহলে তো আপনার সংসদে যেতে হবে। এখন দেখেন দুইটা পার্টি, এখন বিএনপি বলছে তারা নির্বাচন আগে চায়, জামাত বলছে আগে গণভোট, এনসিপি গণভোট হতে হবে, আবার বিএনপি বলছে তারা যেটা সিগনেচার করেছে সেটা পাল্টায় দেওয়া হয়েছে। তাহলে আপনি দেখে পড়ে সিগনেচার করেন না, অথবা আপনার কাছে তো একটা কপি থাকার কথা, সেই কপিটা গেল কোথায়? তাহলে আপনি সেটা জনগণের কাছে পরিষ্কার করেন। সুতরাং আপনি কাবিনে সাইন করছেন, বিয়ে করেন নাই, তো এটা কেমনে হলো? ব্যাপারটা তো এটা না। আর মির্জা ফখরুল ইসলাম উনি বলেন উনি বামরাজে, আমার একটু প্রশ্ন জাগে ওনার কাছে। আমার প্রশ্নটা, উনি স্ববিরোধী কথা বলেন। মাঝখানে বলেছেন যে 71-এ যারা পরাজিত হয়েছে তাদের বিচার হওয়া উচিত। আবার উনি এটাও বলেছেন, সঙ্গে সঙ্গে আরেকটা অনুষ্ঠানে বলেছেন যে সালাউদ্দিন কাদের নিজামী এবং মীর কাসেমকে মানে বেআইনি ভাবে ফাঁসি দেওয়া হয়েছে। আসলে উনি কোন পক্ষের মানুষ? উনি ওনার বাবার পক্ষেরই মানুষ, উনি বাবার সন্তান, উনি স্বাধীনতা বিরোধী। জি ভাই, ধন্যবাদ। আসলে আপনি যেটা বলছেন, বিএনপি এমন ফাঁদে পড়েছে, আপনার ডক্টর ইউনূসকে বলতেছে, ডক্টর ইউনূস মানে জিয়ার প্রতিচ্ছবি ডক্টর ইউনূসের কাছে দেখা যায়। জামাতকে খুশি করতে হচ্ছে, জামাতকে নির্বাচনে নিয়ে আসার জন্য, এবং অনেক সময় আবার ওই যে মুক্তিযুদ্ধের পক্ষে যারা হয় তাদের খুশি করতে হয়, হ্যাঁ, যে এই স্বাধীনতা যুদ্ধের পক্ষের কথা বলে। বিএনপি এমন বিপদে আছে, যে বিপদটা আমরা দেখতে পাচ্ছি, যে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য যা যা করণীয় তা করবে, কিন্তু আসলে কি নির্বাচনটা হচ্ছে? আমি যাব, আমাদের সাথে আছেন ডাক্তার গোলাম সরওয়ার পলাশ, রাজনীতি বিশ্লেষক, লেখক, গবেষক। পলাশ ভাই একটু আনমিট করতে হবে। পলাশ ভাই, এখন আমরা কথা বলবো নির্বাচন নিয়ে। আপনি রাজনীতি বিশ্লেষণ করেন, লেখালেখি করেন, এবং দীর্ঘদিন যাবৎ, বিশেষ করে ইউরোপে আপনার অনেক বক্তব্য আছে। বাংলাদেশে আমরা তখন স্টুডেন্ট, তখন দেখতাম আপনার কথা শোনার জন্য শত শত মানুষ, ছাত্ররা বসে থাকতো। পলাশ ভাই, আপনি কি বলবেন যে আপনার
কি মনে হয় আগামী নির্বাচনটা কি হচ্ছে ফেব্রুয়ারিতে, কি বলবেন? আমি এই প্রশ্নের ধরেন আমরা যারা প্রতিদিন বাংলাদেশের রাজনীতি ফলো করি নিউজ পেপারের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং সরকারি বিভিন্ন ধরনের বিবৃতির কে ফলো করার মধ্য দিয়ে, ব্যক্তিগতভাবে আমি খুবই সন্দিহান যে বাংলাদেশের নির্বাচন হচ্ছে, খুবই সন্দিহান। ঠিক আছে, একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ইউনূস সরকার হচ্ছে মূলত জামাত এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ইমপ্লান্টেড একটা সরকার। ঠিক আছে, সো এটা নিয়ে আজকে আর কোনো সন্দেহের অবকাশ নাই। এটা ধরেন আমাদের জন্য, আমাদের সবার জন্য লজ্জার এবং দুর্ভাগ্যের, হ্যাঁ, যে আচ্ছা ঠিক আছে, বাংলাদেশে শেখ হাসিনারে আমরা চাই না, তারা বিদায় করে দিলাম, কিন্তু তার একটা অল্টারনেটিভ সরকার আমরা, বিএনপি হতে পারতো বা আরো মিক্সড কোন একটা ইয়ে হতে পারতো, কিন্তু বাংলাদেশে মূলত এখন সরকারটা হচ্ছে বেসিক্যালি ন্যাশনালি জামাতে ইসলামী এবং তার যে অ্যালায়েন্স যারা আছে তাদের, আর ইন্টারন্যাশনাল হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার যে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিজ আছে তাদের দ্বারা পরিচালিত। এটা এই বিষয়ে কোনো সন্দেহ নাই। ঠিক আছে, সো এই সরকারের কাছে এজেন্ডা আমার কাছে মনে হয় দুইটা। একটা হচ্ছে কখন বাংলাদেশের গ্রাউন্ডটা সত্যিকার অর্থে প্রিপেয়ার্ড হবে জামাতে ইসলামীর নেতৃত্বে চরম রাইট উইং ফ্যাসিস্টদেরকে একটা রিজনেবলি ক্ষমতা ট্রান্সফার করা যায়, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমেরিকা এবং ইন্টারন্যাশনাল শক্তির যে স্বার্থগুলো আছে, হ্যাঁ, সেই স্বার্থগুলোকে কখন একটা রিজনেবল ওয়েতে, জনগণের মধ্যে অ্যাকসেপ্টেবল ওয়েতে যেটা প্রতিষ্ঠিত করা যায়। ঠিক আছে, সো ডক্টর ইউনূসের এজেন্ডা হচ্ছে দুইটা। একটা হচ্ছে যে এই আন্তর্জাতিক এজেন্ডা, আর একটা হচ্ছে একটা ন্যাশনাল এজেন্ডা। আপনি যদি মনে করেন যে এই দুই এজেন্ডা কখন বাস্তবায়নের একটা রাইট টাইম আসবে, সেইটা বিশ্লেষণ করলে আমার মনে হয় না যে আসলে আগামী 4-5 মাস 6 মাসের মধ্যে কোনো ইলেকশন হবে, বা ইলেকশন হলেও এটাকে হয়তো এক ধরনের টানা হ্যাচড়া কইরা এই দুই উদ্দেশ্য সাধনের উদ্দেশ্যের দিকে নিয়ে যাওয়া হবে। মানে হচ্ছে একদিকে আন্তর্জাতিক প্রভুদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলোকে ম্যানেজ করা, আর একদিকে হচ্ছে যে বাংলাদেশের এক্সট্রিম রাইট উইং যে ইয়েটা আছে। এবং সেই কারণে আপনি দেখবেন এখন কিন্তু বিএনপি একদমই কোণঠাসা, তাই না? বিএনপির যে মাঠ পর্যায়ের যে রেসপন্স, যে কথাবার্তা, সরকারের প্রতি তার যে ইনফ্লুয়েন্স, সবকিছুই কিন্তু খুবই কোণঠাসা। এবং এটা অনেকেই বলছেন, আমি পড়েছি গত কয়েকদিনে, যে বিএনপি জামাতের প্রতি যথেষ্ট সফট, যথেষ্ট ওকে কাইন্ড অফ কোলাবোরেটিভ থাকার কারণেই জামাত মোটামুটি তাদের কাঁধের উপরে চেপে বসছে, এটা অনেকেই বলছেন। হ্যাঁ, এবং এটা কিন্তু জামাতের গত 40-50 বছরের ইতিহাস এটা, যে জামাত হচ্ছে যখন তারা পাওয়ারের কাছাকাছি নাই তখন তারা একদম ধরেন ভাইরাসের মতো বা মৃত জীবাণুর মতো পড়ে থাকে, মানে পরজীবীর মতো, মৃত জীবাণুর মতো পড়ে থাকে। যখন তারা পাওয়ারের কাছাকাছি বা পাওয়ারে, তখন তারা একটা মনস্টার হয়ে হাজির হয়। এটা কিন্তু আমি অনেকবার লিখেছি যে জামাতে ইসলামী হচ্ছে এমন একটা, ফলাশ ভাই, জামাতের এক নেতা বলছেন, আপনি দেখেছেন ভিডিওটা ভাইরাল হয়েছে, 54 বছরের প্রতিশোধ নেব ফেব্রুয়ারিতে। তাই? আচ্ছা, আমি দেখি নাই, সরি, আমি মিস করছি এটা। কিন্তু এটা সত্যি, জামাত যখনই পাওয়ারের কাছাকাছি বা পাওয়ারে যায় তখন জামাত একটা মনস্টার। আর যখন জামাত পাওয়ার থেকে অনেক দূরে, তখন হচ্ছে জামাত হচ্ছে একটা পরজীবী, মৃত পরজীবী, মানে একদম রাস্তাঘাটে পড়ে থাকা। এবং তখন তারা নিজেদেরকে হাজির করে হচ্ছে মজলুম হিসাবে। এবং আমাদের অনেক পোস্ট মডার্নিস্ট বন্ধুরা, বামপন্থী পোস্ট মডার্নিস্ট বন্ধুরা তাদেরকে মজলুম হিসাবে হাজির করেন, যে মজলুমের ভেতরে যে কি ভয়ঙ্কর জালেম বসবাস করতে পারে, এইটা আমাদের ডেফিনেটলি আমাদের অনেক বামপন্থী বন্ধু বান্ধব বা পোস্ট মডার্নিস্ট বন্ধু বান্ধবরা আসলে বুঝতে ভুল করছেন। এনিওয়ে, আমি যেটা ইয়ে করি, আপনার প্রশ্নের খুব প্রিসাইজ উত্তর দিই। আমি ব্যক্তিগতভাবে খুব সুষ্ঠু কোন স্ট্রাকচার্ড ইলেকশন বা খুব কাঠামোগত নির্বাচন আমি আসলে দেখি না, সম্ভাবনা আমি দেখি না। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই জুলাই সনদের উপরে যে কোনো ধরনের গণভোটকে আমি প্রতারণা মনে করি। কেন প্রতারণা মনে করি আমি আপনাকে একটু ব্যাখ্যা করি। ধরেন আমি মোটামুটি ভাবে একটু বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশোনা করেছি, তাই না? আমার এক ধরনের শিক্ষাগত যোগ্যতা আছে। আমি 20-22 বছর ধরে ইউরোপের মূলধারার শ্রমবাজারে কাজ করছি। আমার একটু রাজনীতি নিয়ে পড়াশোনাও আছে, ইত্যাদি ইত্যাদি।
জুলাই সনদ পড়ে আমি আসলে 2বার জুলাই সনদ পড়েছি। একবার আমি পড়েছি যখন আমার বন্ধুরা আমাকে পাঠাইছেন, তারপরে ডক্টর শাহদিন মালিকের একটা ইন্টারভিউ দেখার পরে আমার মনে হলো যে আমি আরেকবার জুলাই সনদটা পড়ি। আমি তখন জুলাই সনদটা আরেকবার পড়লাম। সো আমি 2বার জুলাই সনদটা পড়েছি, ঠিক আছে? এবং 84 ধারার প্রতিটা ধারায় আমি খুব মনোযোগ দিই। ইটস নট ইজি, 20-22 পৃষ্ঠার একটা ডকুমেন্ট, কিন্তু খুবই বোরিং। মানে আপনি এক কলামে ধারাগুলো দিচ্ছেন, আর এক কলামে কে একমত হয়েছে, কে বিতর্ক করছে, এই সেই অমুকগুলো দিচ্ছেন। ইটস নট ইজি, নট নাইস টু রিড ডকুমেন্ট। কিন্তু আমি এটা পড়ছি, আমার কাছে মনে হয়েছে যে এই ডকুমেন্টটার উপরে একটা গণভোট হওয়াটা এর চাইতে বড় প্রতারণা বাংলাদেশের ইতিহাসে আর কোনোদিন হবে না। সো আমি আপনাকে আমার উত্তরটা দিলাম যে আমি আসলে খুব সহসা কোনো সুষ্ঠু নির্বাচন দেখি না। আর আমি মনে করি যে জুলাই সনদের উপরে গণভোট হবে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবচাইতে বড় প্রতারণা। হ্যাঁ পলাশ ভাই, আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে যে আজ থেকে 2-3 বছর আগে আপনার পাকিস্তানের সংসদে কিন্তু মানে একজন সাংসদ প্রশ্ন করেছিলেন যে ইমরান খান আপনি বাংলাদেশটাকে সিঙ্গাপুর পাকিস্তানকে সিঙ্গাপুর করবেন, আমরা সিঙ্গাপুর হতে চাই না, আমরা বাংলাদেশ হতে চাই। আজকে 3 বছর আগে প্রশ্ন করেছিলেন। অনেকেই বলছেন যে পাকিস্তান মানে বাংলাদেশটা উঠে যাচ্ছে এবং তাদেরকে সেই পাকিস্তান বাংলাদেশের সমান হওয়ার জন্য এই বিপ্লবের পিছনে, তথাকথিত বিপ্লবের পিছনে তাদের হাত ছিল, এখনো আছে। আমরা দেখতে পাচ্ছি এখনো পাকিস্তান থেকে আপনার মাদক দ্রব্য আসতেছে আপনার পাখির খাবারের মধ্য দিয়ে, এবং যেটা আফগানিস্তানে আপনি জানেন যে আফগানিস্তানে কিন্তু এই মাদক হচ্ছে তাদের মূল বিজনেস। সেই বিজনেসটা কি বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে? এই বিষয়ে কি বলবেন? ওকে, প্রথমত আমি বলি, এখানে আমি জিয়া ভাইয়ের একটু খোঁচা দিয়ে রাখি, আপনি উত্তর দিয়ে। যেটা হচ্ছে যে বাংলাদেশের জিয়া ভাইয়ের নেতারা কিন্তু গত 10-15 বছর ধরে আমাদেরকে বলছে কখনো বাংলাদেশকে সুইজারল্যান্ড বানাচ্ছে, কখনো বাংলাদেশকে সিঙ্গাপুর বানাচ্ছে, কখনো বাংলাদেশকে এটা বানাচ্ছে ওটা বানাচ্ছে। আমরা আসলে বাংলাদেশ হতে চাইছিলাম। আমাদের মুক্তিযুদ্ধের মূল আকাঙ্ক্ষাটা ছিল যে একটা কল্যাণ ও সাম্যের ভিত্তিতে বাংলাদেশ হবে, তাই না? যে গরিব মানুষেরা তাদের ন্যূনতম মজুরির নিশ্চয়তা পাবে, বয়স্ক মানুষেরা তাদের এক ধরনের বয়স্ক জীবনের সমস্যা সমাধান পাবে, গর্ভবতী মায়েরা তাদের ছুটি পাবে, শিশুরা তাদের বিনা পয়সায় চিকিৎসা পাবে। এই ধরনের একদম মোটা দাগের যে কল্যাণ যেটাকে আমরা বলি, সেই জিনিসটা পাবে মুক্তিযুদ্ধের আদর্শ থেকে, ঠিক আছে? সো সুতরাং এই বাংলাদেশকে এটা ওটা বানায় দেওয়া, এইটা আমরা দেখছি আমাদের গত 20-25-30 বছরের রাজনীতিতে আমরা দেখছি। এটা আওয়ামী লীগ বিএনপি সবাই আমাদেরকে এটা করছে, ঠিক আছে? আর পাকিস্তানের যেটা ইয়ে করছেন সেটা হচ্ছে যে হ্যাঁ, এটা তো আমরা প্রকাশ্য যে ইউনূস সরকার ক্ষমতা নেওয়ার পরে পাকিস্তানের সাথে আমাদের যে ব্যবসা এবং ব্যবসা বাণিজ্য এবং সামরিক এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে যে কোলাবোরেশন যেভাবে স্পাইক করেছে সেটা খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ, প্রথমত পাকিস্তান হচ্ছে এক্সট্রিমলি একটা অগণতান্ত্রিক ধর্মাশ্রয়ী রাষ্ট্র, যে রাষ্ট্রটা তার নিজের জনগণের প্রতি ইয়ে না, মানে কি বলবো, সহৃদয়মূলক নয়। পাকিস্তানের মেজরিটি মানুষের প্রতি যে রাষ্ট্রটা শোষণমূলক, সেই রাষ্ট্রের সাথে আমাদের প্রেম প্রীতি বেড়ে গেল আর কি। হ্যাঁ, আমরা দেখেছি এটা। সো দ্যাটস ওয়ান থিং। আমি এটাকে আমি খুব বেশি কন্ডেম করি না। আমি মনে করি যে আচ্ছা ঠিক আছে, যদি বায়োল্যাটারাল ইয়ে থাকে, প্রফিট থাকে, আমরা এটা করতে পারি। কিন্তু আমি যেটা বলছি যে পাকিস্তান থেকে এই যে সামরিক জাহাজ আসা, তারপরে যে ভিন্ন লেবেলে বিভিন্ন খাদ্যদ্রব্য আসা ইত্যাদি ইত্যাদি, এটা প্রমাণ করে পাকিস্তান যেমন একটা দুর্নীতিগ্রস্ত দেশ, তার দোস্ত হতে যাচ্ছে বাংলাদেশ, ঠিক আছে? মানে বাংলাদেশও একটা ইকুয়ালি দুর্নীতিগ্রস্ত দেশ হতে যাচ্ছে, এবং এটা আন্তর্জাতিকভাবে নিশ্চিতভাবেই আমাদের উপর প্রভাব ফেলবে। আমি একটা ভিন্ন এক্সাম্পল দিতে চাই রূপক, এবং এটা বলে আমি শেষ করব। আপনি দেখবেন যে বাংলাদেশের পাসপোর্টের মান ভয়ঙ্কর রকম ভাবে ডিটেরিয়েট করছে ওভার লাস্ট 15 মান্থস। আমি অবাক হয়ে গেলাম যে আমাদের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, যিনি দুনিয়ার বিভিন্ন দেশে যান, পড়াশোনা করতে গেছেন, সেমিনারে গেছেন, তাকে গুয়াতেমালা ভিসা দিতে রিফিউজ করে, তাকে XYZ ব্রাজিল ভিসা দিতে রিফিউজ করে। হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে যে এর কারণ কিন্তু এটা নয় যে
ওই ব্যক্তিটি, ওই মানুষটি কোনো একটা কিছু করছে, কোনো একটা ইরেগুলারিটি করছে। এর কারণটা হচ্ছে যে ওভারঅল অ্যাজ আ কান্ট্রি, অ্যাজ আ স্টেট, বাংলাদেশের যে ইন্টারন্যাশনাল রেপুটেশন এখন, সেটা ভয়ঙ্কর অ্যাট দ্য স্টেক। হ্যাঁ, এটা একটা বিপজ্জনক জায়গার মধ্যে আছে। সো পাকিস্তানের সাথে রিলেশনশিপের জায়গাটাতে আমি এইভাবে দেখি যে আমার কোনো সমস্যা নাই পাকিস্তানের সাথে বাংলাদেশের একটা বায়োল্যাটারাল রিলেশনশিপে, যেখানে ওনারাও উইন করবে, আমরাও উইন করব, ঠিক আছে। কিন্তু যেভাবে ধরেন 5ই আগস্টের পরে অল অন এ সাডেন পাকিস্তানের সাথে আমাদের মাখামাখি বেড়ে গেল, ইট টেলস সামথিং এলস ইন দ্য ইন্টারন্যাশনাল পেরিফেরি, ঠিক আছে। সো সেই জায়গাটায় আমি অবশ্যই ক্রিটিক করি ইউনূস সরকারের। জি পলাশ ভাই, আমরা আপনার কাছে আরেকটা প্রশ্ন, একসাথে দুইটা প্রশ্ন করব, ছোট করে উত্তর দিবেন প্লিজ। আমি সময় দিয়ে তাকাচ্ছি, সমস্যা না। যে বিষয়টা হচ্ছে যে এক নম্বর প্রশ্ন হচ্ছে, আমরা যতটুকু জানি যে ভারতে আছে মৌলবাদী বিজেপি ক্ষমতায়, এবং আমরা যখনই দেখি ভারতে মৌলবাদী বিজেপি ক্ষমতায় আসে, তখন বাংলাদেশের যে মৌলবাদী দলগুলো আছে তাদের অনেক কার্যক্রম বেড়ে যায় এবং তারা খুব সক্রিয় হয়। এখন যেটা আতঙ্কের বিষয় হচ্ছে, আমি আপনাকে এই প্রশ্নটা করতে যাচ্ছি যে আগামী এপ্রিল মেতে ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গে নির্বাচন, এবং আপনি জানেন যে পশ্চিমবঙ্গে সারা ভারতে বিভিন্ন রাজ্য বিজেপি ক্ষমতায় আসতে পারতেছে, বাট একমাত্র ওয়েস্ট বেঙ্গল আসতে পারতেছে না। এখানে প্রগতিশীল মানুষ অনেক থাকেন, দীর্ঘদিন বামপন্থ ক্ষমতা ছিল 34 বছরে। সেই জায়গায় অনেকে আতঙ্কগ্রস্ত যে এই ওয়েস্ট বেঙ্গলে কে বিজেপি ক্ষমতায় নিয়ে আসার জন্য কি ভারত বাংলাদেশকে জামাতকে ক্ষমতায় নিয়ে আসবে বা সাপোর্ট দিবে, এই বিষয়ে কি বলবেন? আর শেষ বিষয় হচ্ছে, এই যে বাংলাদেশটার বিরুদ্ধে যে চক্রান্ত হচ্ছে, এ থেকে মুক্তি পাওয়ার উপায়টা কি, বা আগে আপনি কিছুটা বলছেন, কি করা উচিত বলে মনে করেন? সরি রূপক, আপনার সেকেন্ড প্রশ্নটা আরেকবার করবেন একটু। ওই যে আপনি বলছিলেন যে বাংলাদেশে এই অবস্থা থেকে বেরিয়ে আসার বা মুক্তি পাওয়ার উপায়টা কি? আচ্ছা, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে যে আপনি সাম্প্রতিক গত 6 মাস বা 9 মাসের জামাতে ইসলামের বিভিন্ন বিবৃতিতে আপনি দেখবেন যে জামাতে ইসলামী ইজ ট্রাইং টু বি আ ফ্রেন্ড অফ মোদি, রাইট? আপনি দেখবেন যে জামাতের মোদির সাথে কোনো ঝামেলা নাই, ভারতের সাথে কোনো ঝামেলা নাই, এ ধরনের নানান বিবৃতি আসছে, ঠিক আছে। এবং এটা একটা পয়েন্ট আপনি নোট করে রাখেন। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে এটা তো সত্যি, এ বিষয়ে ধরেন আমি জানি না জিয়া ভাই বা আপনি আমার সাথে দ্বিমত করবেন কিনা, বাংলাদেশ একটা এক্সট্রিম ইসলামিক রাইট উইং এক্সিস্টেন্স ইয়ে হতে যাচ্ছে, আপরাইজ করতে যাচ্ছে, এরকম একটা স্টোরি তো বিজেপির জন্য খুবই মুখরোচক স্টোরি, তাই না? বিজেপির জন্য খুবই ভালো স্টোরি। এবং জামাতে ইসলামীকে আপনি চিন্তা করে দেখবেন যে আমেরিকা এবং ভারত একটু পরে, আমেরিকার কিচ্ছু যায় আসে না পৃথিবীর কোথায় কারা ক্ষমতায় আসলো, যদি তারা আমেরিকার পারপাস সার্ভ করে, দেন এভরিথিং ইজ রাইট। আমেরিকা কিন্তু মুজাহিদিনদেরকে সমর্থন করেছিল এগেইনস্ট সোভিয়েত সাপোর্টেড গভর্নমেন্ট ইন আফগানিস্তান, তাই না? আপনি জানেন সেটা। সো আমেরিকা ইরানিয়ানদেরকে সাপোর্ট করেছিল এগেইনস্ট অফ দ্য পলিটিক্যাল রেজিম যারা আগে ছিল, হ্যাঁ, ডাইনাস্টি যারা ছিল। বিষয়টা হচ্ছে এই জন্য বলে আমেরিকার কোনো স্থায়ী বন্ধু নাই, কিন্তু আমেরিকার স্থায়ী স্বার্থ আছে, ঠিক আছে। এবং আমেরিকার এই পলিসিটাই কিন্তু আসলে মোদি সরকারের একটা পলিসি স্ট্যান্ড, যে মোদি সরকারেরও স্থায়ী বন্ধুর চাইতে তারা স্থায়ী স্বার্থকে গুরুত্ব দিচ্ছে। তার মানে হচ্ছে আচ্ছা ঠিক আছে, আমার বন্ধু ছিল, আওয়ামী লীগ সরকার ছিল বা আগের সরকার ছিল, এই ছিল সেই ছিল, কিন্তু আমি আসলে আমার ইকোনমিক স্বার্থটাকে বেশি গুরুত্ব দিচ্ছি। সো আমি পার্সোনালি খুব অবাক হব না যদি আওয়ামী লীগের এগেইনস্টে বা বিএনপির এগেইনস্টে, মুক্তিযুদ্ধের সপক্ষের এনি শক্তির এগেইনস্টে ইন্ডিয়ান গভর্নমেন্ট জামাতকে প্রমোট করে ইন আ সেন্স অফ বিজনেস ডিল, যে ঠিক আছে ভাই, তোমারে আমি সমর্থন করতেছি, তুমি আমার ভবিষ্যৎ বিজনেস ডিলটা দেখবা, স্পেশালি মোদির জায়গাটা। এটা একটা বিষয়, এটা হচ্ছে খুবই উপরের দিকটা। সেকেন্ড দিকটা হচ্ছে যে আপনি যদি একটু ভিতরে যান, বাংলাদেশের যে কোনো ধরনের সাম্প্রদায়িক ইনসাইটমেন্ট কিন্তু আসলে বিজেপিকে সার্ভ করে। হ্যাঁ, বিজেপির এক্সট্রিম রাইট উইং যে ভার্সনটা আছে সেটাকে সার্ভ করে। সেইটার জন্য হলেও একটা টেম্পোরারি বেসিসে এই সমর্থনটা আসতেই পারে। এবং জামাতের দিক থেকে বিষয়টা হচ্ছে এরকম যে
আমার কোনো সমস্যা নাই, মোদি আমি ভাই ভাই, এই টাইপের একটা একটা অনেকগুলো বিবৃতি কিন্তু আমরা দেখছি যে জামাতে ইসলামের কোনো ইয়ে নাই। সো এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন। সেকেন্ড, আমি একটা শেষ কথা বলে ইয়ে করতে চাই যে জামাতে ইসলামী হচ্ছে আপনি জানেন যে পৃথিবীর বিভিন্ন ইসলামিক স্কলারদের ওপিনিয়ন যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে অজস্র ইসলামিক ওপিনিয়ন বলে, অজস্র ইসলামিক স্কলাররা বলেছেন যে জামাতে ইসলামী আসলে কোনো ইসলামিক শক্তি নয়, এটা একটা পারভার্ট টাইপের একটা শক্তি, যাদেরকে অনেকেই বলেছেন মনস্টার। এমনকি আপনি যদি পাকিস্তানের এক্সপিরিয়েন্স দেখেন, পাকিস্তানে যতগুলো বড় ভয়ঙ্কর সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, ভয়ঙ্কর গোষ্ঠীগত দাঙ্গা হয়েছে আহমদিয়াদের এগেনস্টে, হ্যাঁ, তারপরে সুন্নি মাজারপন্থী সুন্নি মুসলিমদের এগেনস্টে, সুফিবাদীদের এগেনস্টে যতগুলো ভয়ঙ্কর সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, গোষ্ঠীগত দাঙ্গা হয়েছে, যেখানে মুসলমানেরা মুসলমানদেরকে খুন করেছে, বাড়ির পর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, তার প্রত্যেকটার পেছনে ছিল হচ্ছে জামাতে ইসলামী। ঠিক আছে? সো আপনি যদি জামাতে ইসলামীকে বুঝতে চান, তাহলে আপনাকে বুঝতে হবে ঐতিহাসিকভাবে। এটা শুধু বাংলাদেশের মুক্তিযুদ্ধে জামাতে ইসলামের ভূমিকা না, আপনি জামাতে ইসলামের পাকিস্তানের ভূমিকা দেখেন, জামাতে ইসলামীর ইন্ডিয়াতে হিস্টোরিক ভূমিকা দেখেন, প্রত্যেকটা জায়গায় জামাতে ইসলামী যখনই তারা একটু ক্ষমতাবান হয়েছে, তখনই তারা মনস্টার হয়ে গেছে। যখনই জামাতে ইসলামীর সাথে পাকিস্তান রাষ্ট্রের একটু ক্ষমতার লেনদেন হয়েছে, তখনই তারা মনস্টার হয়ে গেছে। যখনই বাংলাদেশে তারা ক্ষমতার বিএনপির সাথে এবং অন্যান্যদের সাথে একটু ক্ষমতাবান হয়েছে, তারা একটা দানব চরিত্র নিয়ে হাজির হয়েছে। এবং আমরা সবাই জানি, আমি জিয়া ভাই আমাদের চেয়ে আরো ভালো জানেন, রূপক আপনি জানেন, আমি একসাথে আলাপ করেছি, পলিটিক্স করেছি, যে রাজশাহী বিশ্ববিদ্যালয়টা পুরোটা দখল করা ছিল জামাত ইসলামের। কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারপাশের গ্রামগুলো জামাত ইসলামের দখলে ছিল। চিটাগং বিশ্ববিদ্যালয় পুরোটাই ছিল জামাতের দখলে, তাই না? মানে মাঠ, এক মিনিট আছে, জি। হ্যাঁ, সো আমার বক্তব্যটা হচ্ছে যে জামাতে ইসলামী একটা মনস্টার, একটা দানব। সো আমাদের জেনারেশন বা আমাদের পরের জেনারেশন যদি এটাকে না বোঝে, দেন আমরা একটা গভীর সংকটের মধ্যে পড়ে যাব আগামী কয়েক যুগ। ঠিক আছে? সো এইটা বোঝাটা খুব জরুরি। জামাতে ইসলামী একটা ভয়ঙ্কর দানব। আমি শেষ করি এখানে। জি, ধন্যবাদ পলাশ ভাই, আপনাকে ধন্যবাদ। আসলে আমাদের একজন দর্শক লিখেছেন যে বিজেপি মৌলবাদী দল, আপনাকে কে বলেছে? আমাকে কে বলেছে বিজেপি মৌলবাদী দল? এই দর্শক উনি প্রশ্ন করেছেন। হ্যাঁ, এখন আসলে মৌলবাদী অর্থটা কি উনি বুঝেন? মৌলবাদী কাকে বলে? তো আসলে আমরা প্রিয় দর্শক, অনেক দর্শকে অনেক কমেন্টস করেন, মাঝে কিছু কমেন্টসে অবাক হয়। এটা হয়তো আরো বড় ডিসকাশনের বিষয়, হ্যাঁ, বাট হ্যাঁ, আমি মনে করি যে আজকের এটা সেই জায়গা না। ধন্যবাদ পলাশ ভাই। জি, আমরা যাবো জিয়া করিম ভাই। জিয়া ভাই, আসলে অনেক দর্শক জানতে চাচ্ছেন 13 তারিখে কি হতে যাচ্ছে। এটা মানে আওয়ামী লীগ কত লোক সমাগম করবেন, কিভাবে ডক্টর ইউনূসের পতন হবে, এই বিষয়গুলো বিশেষ করে আপনি তো, আমি জানি যে আওয়ামী লীগে একেবারে সিনিয়র পর্যায়ে থেকে যোগাযোগ আছে, এবং আগামী 13 তারিখ বা যে ডাক্তার গোলাম স্যার পলাশ যেভাবে বললেন, এই ডক্টর ইউনূস বা এই যে জামাত এনসিপি, এদেশে মুক্তি পাওয়ার জন্য বাংলাদেশের জনগণ কি করা উচিত বলে মনে করেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আসলে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটি প্রশ্ন পলাশ ভাইয়ের উত্তর দিতে চাই। সেটা হচ্ছে যে আমরাও বাংলাদেশকে বাংলাদেশ হিসেবে দেখতে চাই। কিন্তু মানুষের ভিতরে একটা প্রবণতা থাকে ভিজুয়ালাইজেশন। সেই হিসাবে আওয়ামী লীগের অনেকেই বলেছেন যে বাংলাদেশকে সিঙ্গাপুরের মতো নিয়ে যাব, বা পাশ্চাত্যের অথবা সুইডেনের মতো হয়ে যাবে বাংলাদেশ। সেটা একটা ভিজুয়ালাইজেশন দেওয়ার জন্য বলেছে। বা আমরা বাংলাদেশকে বাংলাদেশ হিসাবেই দেখতে চাই, বাংলাদেশকে বাংলাদেশ হিসাবেই রাখতে চাই। এই জায়গাতে আপনার সঙ্গে আমি একমত, অবশ্যই বাংলাদেশ। কিন্তু যেহেতু ভিজুয়ালাইজেশন, আপনি দেখেছেন যে বাংলাদেশের রাজনীতি না, পৃথিবীর রাজনীতিতে ট্রাম্প যখন আপনার ক্যাম্পেইন করেছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্প তখন বারবার বলছিলেন আই উইল পুট হিম এ জেল, হিলারির ব্যাপারে আই উইল পুট হিম এ জেল, একটা ভিজুয়ালাইজেশন, অথবা আই উইল বিল্ড এ ওয়াল। ভিজুয়ালাইজেশন যেটা দেওয়া হয় পৃথিবীর রাজনীতিতে, এটা দেওয়া হয়, সেই হিসাবে এটা দিয়েছেন। এইবার আসেন যে এই 13 তারিখে বাংলাদেশ আওয়ামী লীগ বলেছে যে তারা শান্তিপূর্ণভাবে
সমাবেশ করবে এবং শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করবে, সেটা করবে। এইখানে কোনো লকডাউন ভাই, 13 তারিখ লকডাউন। লকডাউন সে শান্তিপূর্ণভাবে, এটা বঙ্গবন্ধুর সময়ে হয়েছিল। স্বাধীনতার আগে বাংলাদেশে স্বাধীনতাকামী মানুষ শান্তিপূর্ণভাবে লকডাউন করেছে। বঙ্গবন্ধু বলেছে আপনারা ইয়াতে সচিবালয়ে যাবেন না, সচিবালয়ে কি কি এইটার লকডাউনের ভেতরে পড়বে সেটাও বঙ্গবন্ধু বলেছেন, তাই না? তো এইগুলি জিনিস দেখলে বোঝা যায় এইটা বাংলাদেশে তারা এখন দেখেন যে তারা ওই এই যে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কিছুদিন আগে বলেছেন যে তার 50 লক্ষ সোলজার রেডি আছে এবং একটা মালয়েশিয়া গ্রুপ রেডি আছে, তারা হয়তো বিশৃঙ্খলাতে সৃষ্টি করতে পারে, তারা মানুষ মারতে পারে এবং মানুষের এই দায়ভার আওয়ামী লীগের কাঁধে চাপানোর জন্য একটা চেষ্টা চলবে, যেটা গত জুলাই অগাস্টে হয়েছে সেই একই অবস্থা হতে পারে আমি মনে করি, আশঙ্কা করি। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে তার লকডাউন প্রসেস করবে, যে আসবে ঢাকা শহরকে অচল করবে, সেইটা তারা চায় এবং আমরা সেটা চাই যে ঢাকা শহর মানুষ, জনগণ দেখুক বা পৃথিবী দেখুক যে আওয়ামী লীগের জনসমর্থন আছে। এখন যদি হ্যাঁ, আমি অনেকে বলতে পারে যে জুলাই তখন আওয়ামী লীগের জনপ্রিয়তা যদি তখন 30% থেকে থাকে, এখন 50%-এর উপরে আছে, এটা স্বীকার করতে হবে। মানুষ দেখতে পাচ্ছে তারা কি অবস্থায় ছিল, কোথা থেকে কোথায় এসছে। এখন বাংলাদেশের 30 বছর মানে 6 মাসের খাদ্য রিজার্ভ ছিল, সেই খাদ্যশস্য ব্যবহার করা আছে। এখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা বলছে যে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বলছে বাংলাদেশে 3 কোটির উপরে মানুষ খাদ্য অভাবে মারা যেতে পারে, অপুষ্টিতে পড়বে। এইটা খুব রিসেন্ট ইয়াটা। তো এই যে জিনিসগুলি চলছে বা বাংলাদেশের মানুষ প্রচুর, আমি গ্রামে যখন কথা বলি তখন বলে চাকরি ছিল, চাকরি নেই। ওনার তো খুব কাছের মানুষ দেবপ্রিয় ভট্টাচার্য, যিনি একসময় ছাত্রের যুব ইউনিয়নের সভাপতি ছিলেন। তো উনিও ইউনূস সাহেবের খুবই কাছের মানুষ। উনি কিছুদিন আগে বলেছেন বাংলাদেশে নতুন করে 28 লক্ষ মানুষ বেকার হয়েছে এবং অন্য রিপোর্ট দেখে দেয় যে সম্পূর্ণ যে জিনিসটা হয়েছে যে বাংলাদেশে প্রায় 1 কোটির উপরে মানুষ বেকার হয়েছে, নতুন করে ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে। সুতরাং মানুষের যার একটা পরিবারের, আমি এরকম অনেকগুলি সাক্ষাৎকার, পরিবারে 5 জন চাকরি করতো, সেখানে হয়তো এখন 2 জনের চাকরি আছে। তো এই যে জিনিসগুলো ঘটেছে, এটা মানুষ দেখতে পাচ্ছে যে আমরা আসলে ওই সিঙ্গাপুরের দিকে না যেয়ে আমরা পাকিস্তানে পৌঁছে গেছি। সেই অবস্থা হয়ে গেছে। আগে ওই যে আপনি যে কথাটাই বলছিলেন, পাকিস্তানের সাংবাদিকরা ইমরান খান মাঝে মাঝে বলতো যে আমি পাকিস্তানকে মালয়েশিয়া বা আমেরিকার মতো বা ইউরোপের কোনো দেশের মতো করে ফেলবো। তখন সাংবাদিকরা তাকে বলেছিল যে আপনি এইটা করালাম, আপনার বাংলাদেশ বানায় দেখান আগে। ব্যাপারটা হচ্ছে এখানে যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল, বাংলাদেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার বড় সাফল্য, এই সাফল্য এসেছিল বঙ্গবন্ধুর কন্যার হাত ধরে। কিন্তু সেই জিনিসটাকে পিছিয়ে দেওয়া, এখন বলতে পারেন পলাশ ভাই যে তখন যিনি একসময় কৃষি মন্ত্রী ছিলেন মতিয়া চৌধুরী, উনি একসময় তুখোড় নেত্রী, ছাত্র ইউনিয়ন নেত্রী ছিলেন, কিন্তু উনি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করতেন। বঙ্গবন্ধুর একসঙ্গে জেল খেটেছেন আর 70-এর আগে একই সঙ্গে। বঙ্গবন্ধু জেলে ছিলেন তখন উনি গেছেন, মানে ওনাকে পাশে, তখন বঙ্গবন্ধু বলছেন মতিয়া তোকেও কি নিয়ে আসছে। তো এই ছিল ওনাদের সম্পর্ক। রাজনৈতিক ডিফারেন্স থাকতে পারে, কিন্তু আরেকজনের সঙ্গে যে মানে যে সম্মান বা সেইটা ছিল, যে বঙ্গবন্ধু কোনোদিন সবুর খানকে সবুর ভাই ছাড়া সম্বোধন করেন নাই। রাজনৈতিক দ্বিমত ছিল, ওনাকে জেলেও স্বাধীনতা পরবর্তীতে উনি জেলে ছিলেন, তখন বঙ্গবন্ধুকে একটা চিঠি লিখেছিলেন যে দেশের প্রধানমন্ত্রী তুই, সেইখানে আমি কিভাবে জেলের ভাত খাই। তখন বঙ্গবন্ধু 32 নম্বর থেকে ভাত, ওই ওনার 32 নম্বর শুনেছি যে 32 নম্বর থেকে ভাত রান্না করে ওনাকে জেলে পাঠানো হতো। বলছে যে আপনাকে আমি জেল থেকে বের করতে পারবো না, কিন্তু আপনাকে আমার বাড়ির ভাত খাওয়াতে পারি। এই ইয়াটা ছিল, কিন্তু বঙ্গবন্ধু আপোষ করেননি যে হ্যাঁ সম্পর্ক আছে, জেল থেকে বের করে দেবেন না। শফিউল আলম প্রধান আপনি সেটা কয়েকদিন আগে এই আপনার অনুষ্ঠানে স্বীকার করেছেন যে এই হত্যার নায়ক ছিল শফিউল আলম প্রধান, 7 মার্ডার। সেইটা
সারা জীবন শফিউল আলম প্রধান কারণ বঙ্গবন্ধু তাকে জেলে দিয়েছিলেন, যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল তার, কিন্তু বের করেছিলেন কে? জিয়াউর রহমান বের করে দিয়ে সারা জীবন তিনি আওয়ামী লীগের বিরোধী রাজনীতি করে গেছেন। এইটা সবসময় আওয়ামী লীগের এগেনস্টে একটা প্রোপাগান্ডা চলে, কিন্তু আপনার যে মূল বিষয় হচ্ছে যে লকডাউন, হ্যাঁ লকডাউন সফল হবে ইনশাআল্লাহ এবং শান্তিপূর্ণভাবে। যদি কোনো বাধা দেওয়া হয়, হ্যাঁ প্রত্যেকটা ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে, এটা হতে পারে, কিন্তু যদি কোনো বিশৃঙ্খলা হয় অথবা এখানে যদি কোনো হত্যাকাণ্ড হয়, এইটা দায়ভার ইউনূস সরকারের এবং এনসিপির এবং জামাত ইসলামের, কারণ তারা চাইবে যে এইটা যাতে সফল না হয়, সেজন্য তারা চেষ্টা করছে। আপনি বলছিলেন যেটা, আমি এই ব্রিগেডিয়ার শাখাওয়াত, সরি এখন যিনি জাহাঙ্গীর আলম চৌধুরী লেফটেন্যান্ট জেনারেল, আমি বলি ওর বুদ্ধি হাঁটুতে, ওকে 3 স্টার জেনারেল কে বানাইলো? এর বুদ্ধি হাঁটুতে ও বলে যে পুলিশ। আমি পুলিশ বাহিনীর ভাইদেরকে বলবো, একমাত্র আওয়ামী লীগ বারবারই বলে আসছে এই পুলিশ হত্যাকাণ্ডের বিচার চাই, এবং আমিও বলি স্পষ্টভাবে এই যত পুলিশ হত্যাকাণ্ড হয়েছে সমস্ত পুলিশ হত্যাকাণ্ডের বিচার চাই, এবং এই বিচার একমাত্র আওয়ামী লীগ ক্ষমতা আসলে করবে, এবং আপনাদেরকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পুনর্বাসন থেকে শুরু করে সবকিছুর দায়িত্ব আওয়ামী লীগ নিবে ইনশাল্লাহ। কিন্তু আপনারা এই বর্তমান অবৈধ দখলদার ইউনূস বাহিনীর সহায়তা করবেন না, এটা আপনাদের প্রতি আমাদের আবেদন। কিন্তু লকডাউন আপনি দেখেছেন, আপনার জাহাঙ্গীর আলম ও যদি গাজীপুরের এমপি, গাজীপুরের মেয়র ছিলেন, উনিও বলেছেন, অন্যান্য নেতৃবৃন্দ বলেছেন। সুতরাং আওয়ামী লীগ এটা সফলতা করবে এবং মানুষকে দেখাবে। আপনি যদি দেখেন এখন বর্তমানে আওয়ামী লীগের সমর্থন কতটুকু আছে, আপনি 14 দল বা মহাজোটের 50%-এর বেশি, যেটা পলাশ ভাই বললেন যে এই গণভোট কত মানুষ এটার পক্ষে আছে। হ্যাঁ, এখনো 60% মানুষ বাংলাদেশে 71-এর মুক্তিযুদ্ধকে পক্ষে আছে এবং 72-এর সংবিধানের পক্ষে আছে, এবং সেটাই প্রমাণ করবে এই 13 তারিখ ইনশাআল্লাহ। জিয়া ভাই ধন্যবাদ। আসলে আমরা আসলে ওই যে জামাতের ভোট বাহিনী বলি না, আপনার বিজেপি কে মৌলবাদী বলায় এখানে একটা মানে এটা বলবো ইডিয়ট একটা আছে এখানে, যা তা বলতেছে। এখন আপনার ও চ্যাটজিপিটি প্রশ্ন করুক যে বিজেপি কি দল, আরে বেটা তুই এখানে এসে আমাকে জ্ঞান দিবি যে আমার এডুকেশন নিয়ে এসে প্রশ্ন তুলতেছে। পাকিস্তান সেনাবাহিনী যত মুসলমান হত্যা করছে পৃথিবীর ইতিহাসে এত মুসলমান কেউ হত্যা করে নাই। আপনি বাংলাদেশে 30 লক্ষ করছে, ফ্রন্টিয়ার প্রভিন্সে করছে, আপনার আফগানিস্তানে করছে, ইভেন প্যালেস্টাইনে তারা একদিনে 10,000 প্যালেস্টাইনিয়ানকে মেরেছে। ভাই বাংলাদেশে শুনেন, বাংলাদেশে যে সাম্প্রদায়িক হিন্দুদের উপর নির্যাতনের মূল কারণ হচ্ছে বিজেপি। বিজেপি ওই মানে উত্তরবঙ্গে ওরা মানে মুসলমানদের ইনসাল্ট করে, কান্দ আর মুসলমানকে মারে, আর বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হয়। না না, বিজেপির মৌলবাদের ইয়েটার জন্য তো খুব বেশি দূর যেতে হয় না। বিজেপির প্যারেন্ট অর্গানাইজেশন তো হচ্ছে মূলত আরএসএস একটা হিন্দুত্ববাদী অর্গানাইজেশন। সো এগুলো নিয়ে, এটা নিয়ে আলাপ মানে একাডেমিক আলোচনা করা যেতে পারে। হ্যাঁ, এবং হিন্দুত্ববাদ আদৌ মৌলবাদ এখানে এসে গালিগালাজ করতেছে, মানে না, জাস্ট বললাম যে বিজেপি মৌলবাদী দল। আমি সাজেস্ট করি জাস্ট ইগনোর। ওর জন্মের আগে, ওর যে জন্ম হয়েছে, যে ছেলেটা কথা বলতেছে, ওর জন্মের আগে ওর বাপের সাথে আমার বয়স একসাথে হবে। ওর জন্মের আগে আমি ওই তোর মৌলবাদ কি কত বড় কি কি আমি 93, 94, 95 আমি গুলা পরে আসছি। বাইরে দেখেন যে পলাশ ভাই বলছিলেন যে আপনি দেখেন যে পাকিস্তানে যে সবচেয়ে বড় ম্যাসাকার হয়েছে আহমদীয়দের, এটা হয়েছে জামাতের নেতৃত্বে। আপনার প্রায় শিয়া মসজিদগুলিকে আক্রমণ করা হয়, এটা জামাত ইসলামের নেতৃত্বে হয়। আপনার প্রফেসর সালাম, যিনি ফিজিক্সে নোবেল পুরস্কার পেয়েছিলেন, পাকিস্তানি, যিনি এখনো পাকিস্তানে যেতে পারেন না, কারণ হচ্ছে তিনি আহমেদিয়া কমিউনিটি। ইভেন রিসেন্টলি, নট টু লং আগো, ইমরান খান যখন ইলেকশন করেন তার আগে বলেছিলেন যে আমি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পাকিস্তানি যারা ব্রিলিয়ান্ট আছে তাদেরকে নিয়ে আসবো। তখন উনি একজনের নাম প্রস্তাব করেন, তিনি হচ্ছে ইয়াংয়ের যে কয়জন ইকোনমিস্ট আছে তার ভিতরে নাম্বার 1, উনি প্রিন্সটনে পড়া।
আপনি ওইটা বলতেছেন, আমি একটু বলি, এইটা আমি একটু এবং বলি। তাকে যেতে দেয়নি, যেতে দেয়নি। ভারতে ভাই আপনি পাকিস্তানের কথা বলতেছেন, ভারতে একটা মানুষের গরু নিয়ে যায় বলে এই লোকটাকে পিটিয়ে মেরে ফেলে। হ্যাঁ, পার্থক্যটা কি? পার্থক্য কি? জামাত এবং বিজেপি পার্থক্যটা কি? আপনি কোনো আওয়ামী লীগ পার্থক্য নেই, সাপোর্ট, আপনি কোনো পার্থক্য বিজেপি নেই, কোনো কথা বলবেন না। পার্থক্য নেই। ওই যে দুইটাই ওই যে মৌলবাদী গোষ্ঠী, এই দুইটাই দর্শক এটা দেখেন, মৌলবাদী এটা গোষ্ঠী। হচ্ছে বিজেপির, এটা হচ্ছে বিজেপি, ওইটা গালিগালাজ No, করতেছে। but ignore just রূপক, আমার না ধারণা না যে না না, এর আমি তো লাথি মারি, এখন ব্লক করে লাথি মারি বিদায় করতে পারি। ও আমার জিজ্ঞাসা বয়স কত? পলাশ ভাই, ও আমার জিজ্ঞাসা করে আমি বয়স কত? আপনি আপনি সকল সকল বলে না যে ইউ হ্যাভ টু ইগনোর সাম ব্যাটলস টু উইন দ্য ওয়ার। সো আপনার ঘটনা হচ্ছে কি, রেগে মৌলবাদীরা গেলেন তো হিন্দু হেরে মৌলবাদী গেলেন। বলেন, হ্যাঁ শুনেন, হিন্দু সেটাই। মৌলবাদী বলেন বা মুসলিম মৌলবাদী বলেন, ওদের চরিত্র এক, গালিগালাজ একই, অফকোর্স অফকোর্স। এবং আপনি যদি দেখেন এই প্রসঙ্গে একটা